আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খবরদার ওই মহিলাকে যেন আর কখনো আমার সামনে মা ডাকতে না দেখি তোমাকে। ইমা ওই অবস্থায় থেকেই বলল, তাহলে কি বলবো? আপনার মতো নাম ধরে ডাকবো? ইয়াদ দাঁত কিটমিট করে বলল, দরকার হলে তাই বলবে, কিন্তু মা বলবে না। ইমা ইয়াদের হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ইয়ানা আপু, ঈশান ভাইয়া, ওনারাও তো মা বলে ডাকে। তাহলে? ইয়াদ বলল, ঈশান কি বললো তাতে আমার এক বিন্দু কিছু আসে যায় না, তবে ইয়ানা মা বলা তো দূর, ঘৃণায় ওই মহিলার দিকে তাকাবেও না, আর সেটা খুব তাড়াতাড়ি হবে। ইয়াদ ইমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ইমা নিচের গালে লোহার মতো শক্ত, ইমার গাল ব্যথা হয়ে গেছে। ইয়াদ হঠাৎ বলল, করার কিছু পাও না তুমি, তাই না? হ্যাঁ, তোমার পড়াশোনা শেষ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো? ইমা অবাক হয়ে বলল, আমার তো অনার্সই কমপ্লিট হয়নি, আবার গ্রাজুয়েশন? ইয়াদ বলল, নিজেকে আবরার হামিদ ইয়াদের স্ত্রী দাবি করো, অথচ তার সাথে দাঁড়ানো শিক্ষাগত যোগ্যতাও নেই, আবার তুমি কাজ খুঁজছো? সারাদিন কি করবে? ইমার চোখ খুশিতে চকচক করে উঠল। আমাকে পড়তে দেবেন? ইয়াদ গম্ভীর গলায় বলল, কেউ বলবে আবরার হামিদ ইয়াদের স্ত্রী আন্ডার গ্র্যাজুয়েট, সেটা আমারই অপমানজনক, তাই ইয়ানার সাথে পরিস্থিতি চলে যাবে আজ থেকে। ইয়াদ চলে গেলে ইমাও সাথে গেল। খাবার খেয়ে সবাই ইমার রান্নার প্রশংসা করলো। ইয়াদ কিছু না বলে চুপচাপ খেয়েছে শুধু। খাওয়া শেষে যে যার কাজে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। ইয়াদ আর ইমার সম্পর্কের তেমন একটা উন্নতি হয়নি। তবে ইয়াদ ইমার সাথে কথা বলে প্রয়োজন মতো রেগে গেলে আবার আগের মতোই গলা চেপে ধরে, বাহাত মুচড়ে ধরে। ইমা অবশ্য প্রচুর বিরক্ত করে ইয়াদকে। ইয়াদের রাগকে ভয় পেলেও ইয়াদের কপাল কুঁচকে তাকানো খুব ভালো লাগে ইমার। নিজের অজান্তে কখন ইয়াদকে এতটা ভালোবেসে ফেলেছে ইমা বুঝতেই পারেনি। ইয়ানার সাথে রেগুলার ভার্সিটি যায় ইমা, তবে আরমানকে যথাসম্ভব এড়িয়ে চলে। মন দিয়ে পড়াশুনো করে। ইয়াদকে মাঝে মাঝে বাধ্য করে তাকে পড়াশোনায় সাহায্য করতে। হঠাৎ করে ইমার সাথে ইয়াদের এমন নর্মাল ব্যবহার করারও একটা কারণ আছে, যেটা হয়তো সঠিক সময়ে জানতে পারবে ইমা। এদিকে রহস্য উদ্ঘাটনের যথাসাধ্য চেষ্টা করছে ইমা, কিন্তু যখনই মনে হয় সব রহস্য উদ্ঘাটনের একদম নিকটে, তখনই এমন কিছু সামনে আসে যাতে আবার সব এলোমেলো হয়ে যায়। ইমার সন্দেহের তালিকায় আছে ইয়াসির হামিদ। ইমার মনে হয় এই একজন ব্যক্তি সব রহস্যের মূল, কিন্তু তার বিরুদ্ধে কিছু খুঁজে পায় না ইমা। এদিকে ঈশান প্রতিনিয়ত কথাকে বিরক্ত করার নতুন ওয়ে খুঁজে চলেছে। কথা ইমার সাথে কয়েকবার দেখা করতে এসেছিল কলেজ থেকে ফেরার সময়। প্রত্যেকবারই ঈশানের জ্বালাতন সহ্য করতে হয়েছে তাকে। ইমা বেডে বসে নিচের পড়া দেখছিল, আর ইয়াদ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকেই ফোনটা রিসিভ করে কানে ধরল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ইয়াদ ইমাকে ফোন রিসিভ করতে দেখে একবার ঘুরে তাকালো ইমার দিকে। ইমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে ইয়াদের আনইজি লাগে। নিজের খোলস থেকে বের হতে পারে না চেষ্টা করেও, তাই যতটা প্রয়োজন ততটাই কথা বলে। ফোনে ওপাশের কথা শুনে ইমা মা বলে চিৎকার করে উঠল। হাত থেকে ফোনটা পড়ে গেল। ইমা পাগলের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। ইয়াদ দ্রুত পায়ে ইমার কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে পাগলের মতো কাঁদছো কেন তুমি? ইমা কাঁদতে কাঁদতে বলল, আমার মা। বাকিটা বলার আগেই আবার কাঁদতে লাগলো। ইয়াদ বিরক্ত হয়ে ইমাকে আর কিছু জিজ্ঞেস না করেই ইমার ফোনটা নিচের কানে নিল। হ্যালো, কে বলছেন? ভেজা গলায় কথা বলল, ভাইয়া আমি কথা। ইয়াদ কথাকে চেনে, কয়েকবার বাসায় এসেছিল আর বিয়েতেও পরিচয় দিয়েছিল। ইয়াদ শান্ত গলায় বলল, কি হয়েছে কথা? ইমা এভাবে কাঁদছে কেন? কি বলেছো? উত্তরে কথা যা বলল তাতে ইয়াদ বরফের মতো জমে গেল। অসহায় দৃষ্টিতে তাকালো ইমার দিকে। ইমা ইয়াদের শার্টের হাতা আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি মায়ের কাছে যাবো, প্লিজ আমাকে নিয়ে চলুন। আপনি যা বলবেন তাই শুনবো। আপনাকে কখনো বিরক্ত করবো না, একদম চুপ থাকবো, একটা কথা বলবো না আর কখনো। তবু আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলুন দয়া করে। আজ কেন যেন ইয়াদের খুব কষ্ট হতে লাগলো ইমার কান্না দেখে। বুকের বাপাসটাই চিনচিনে ব্যথা অনুভব হতে লাগলো। ইমার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলল,
কান্না করো না প্লিজ, আমি নিয়ে যাব তোমাকে এখনই। হসপিটালের বারান্দায় বসে আছে ইয়াদ, তার পাশেই ইমা থম মেরে বসে আছে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে মেয়েটা। ইয়াদ তাকিয়ে আছে ইমার দিকে। আজ বড্ড অসহায় লাগছে ইমাকে। তাহিরার চেক আপ করে ডাক্তার বের হলে ইমা দৌড়ে যায় তার কাছে। আমার মা কেমন আছে ডক্টর? ডক্টর হতাশ গলায় বলে, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমি ওনাকে আরও অনেক আগেই জানিয়েছিলাম ওনার কিডনি ড্যামেজ হয়ে গেছে। তখন অপারেশন করলে, কিডনি চেঞ্জ করলে হয়তো বেঁচে যেতেন, কিন্তু উনি তারপর আর আমার সাথে কোনো যোগাযোগ করেননি। এখন কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আরও অনেক সমস্যা দেখা দিয়েছিল ওনার শরীরে। অপারেশন করলেও বেঁচে যাওয়ার সম্ভাবনা 100%, এর মধ্যে এরও কম। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের ব্যবস্থা করছি। ডক্টর চলে যেতেই ইমা থপ করে মাটিতে বসে পড়ে। ইয়াদ দ্রুত এগিয়ে গিয়ে ইমাকে ধরতেই ইমা উল্টে ঘুরে ইয়াদকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সব আমার জন্য হয়েছে। আমি যদি মাকে অবহেলা না করতাম তাহলে মা কখনো এমন করতো না। আমার জন্য নিজের যত্ন নেয়নি মা। ইয়াদ ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। ইমা ফ্লোরে বসে ইয়াদের বলল, আমি একবার মায়ের সাথে দেখা করতে চাই, প্লিজ একবার মায়ের সাথে দেখা করার সুযোগ করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু ওনার তো এখন জ্ঞান নেই। ইমা আগের মতো বলল। আমি শুধু মাকে দেখবো, একবার জড়িয়ে ধরবো। ইয়াদ ইমাকে ধরে উঠিয়ে পাশের চেয়ারে বসিয়ে দিল। তারপর বলল, তুমি এখানে বসো, আমি ডক্টরের সাথে কথা বলে ব্যবস্থা করছি। তাহিরা এতক্ষণ দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। তাহির তার মাকে হসপিটালে নিয়ে এসেছে, বাবা বাসায় ছিল না। হঠাৎ মাকে ডাকতে ডাকতে রুমে গিয়ে দেখে মা সেন্সলেস হয়ে পড়ে আছে, তাই হসপিটালে নিয়ে এসেছে। ইমা তাহিরকে ছোটবেলা থেকেই দেখতে পারে না, তাই তাহির ইমার থেকে দূরেই থাকে। ইমার থেকে 4 বছরের ছোট তাহির ইমার পাশে গিয়ে বসে বলে, আপু। কারো ডাকেই ইমা পাশে তাকিয়ে তাহিরকে দেখতে পায়। আজ কেন যেন তাহিরকে বড্ড আপন মনে হচ্ছে ইমার কাছে। না চাইতেও ইমা ভাই বলে তাহিরকে জড়িয়ে ধরল। ধরা গলায় বলল, তুই থাকতে মা এমন কিভাবে করলো তাহির? তাহির কাঁদতে কাঁদতে বলল, মা আমাদের কিছুই বুঝতে দেয়নি আপু। মা তোমাকে খুব ভালোবাসে আপু, খুব ভালোবাসে। তোমার ছোটবেলার জামা কাপড় আঁকড়ে প্রায় কাঁদতে দেখতাম মাকে। বিড়বিড় করে বলতো, আমাকে মাফ করে দে মা, আমাকে মাফ করে দে। ইমা এসব শুনে আরো টুকরে কেঁদে উঠল। তার মা তাকে কত ভালোবাসে, আর সে সব সময় মাকে অপমান করে গেছে। নিজের মা বলে স্বীকার করেনি কখনো। তাহির ইমার থেকে সরে ইমার হাত ধরে বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি আপু, কিন্তু তুমি রাগ করবে ভেবে তোমার সামনে আসি না। তোমার বিয়ের দিন আমি গিয়েছিলাম তোমাকে দেখতে, লাল পরীর মতো লাগছিল তোমাকে, কিন্তু তোমার সামনে যাওয়ার সাহস হয়নি। মাও জানে না আমি গিয়েছিলাম তোমার বিয়েতে। আমি নানু বাড়িতে আর মনিদের বাড়িতে যেতাম শুধু তোমার জন্য। আপু, আমরা এক বাবার সন্তান না হলেও এক মায়ের সন্তান তো। তাহলে তুমি কেন আমাকে নিজের ভাই মনে করো না? বিশ্বাস করো আপু, আমি তোমাকে খুব ভালোবাসি আপু, খুব। কথাগুলো শেষ করে তাহির কাঁদতে লাগলো। তাহিরের কথার কি উত্তর দেবে ইমা তার জানা নেই। ইমা তখন ছোট ছিল, বুঝতে পারতো না তার মায়ের আবার বিয়ে হয়েছে। বিয়ের 1 বছরের মাথায় তাহিরের জন্ম হয়। ইমার বয়স তখন কেবল 4 বছর। ছোট্ট ইমা মনে করতো তাহিরের জন্যই তার মা তাকে ভালোবাসে না। সুযোগ পেলেই মারতো তাহিরকে, তাই বাধ্য হয়ে ইমাকে ইমার নানা বাড়ি রাখতো তাহিরা। কিন্তু বড় হয়ে যখন ইমা বুঝতে শেখে তাহিরের বাবা তার বাবা নয়, সে আরও ও বাড়িতে পা রাখেনি কখনো। ইমার আর তাহিরের কান্নার মাঝে ইয়াদ এসে উপস্থিত হয়। ইমা আর তাহিরের মাঝে ইয়াদ নিজেকে আর ঈশানকে দেখতে পাচ্ছে। ওদের সম্পর্কটা এক ধরনের হলেও মাঝে পার্থক্য আছে অনেক। ইয়াদ দীর্ঘশ্বাস ছেড়ে ইমার পাশে এসে দাঁড়ালো। তাতে ইমার চোখ তুলে তাকালো ইয়াদের দিকে। ডক্টর একজনকে যাওয়ার অনুমতি দিয়েছে, তবে কান্নাকাটি করা যাবে না। তাহিরের দিকে তাকায়। তাহিরের ইশারায় যেতে বলে মায়ের কাছে। ইমা উঠে পা বাড়ায় কেবিনের দিকে। ভেতরে গিয়ে ইমা দেখতে পেল নিজের মাকে। অদ্ভুত ব্যাপার, তাহিরাকে আজ খুব সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে না অসুস্থ, বরং শান্তভাবে ঘুমিয়ে আছে। হয়তো 1 যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে ইমা তার মাকে মা বলে ডাকে না। বুকের মাঝে অভিমানের পাহাড় জমিয়ে রেখেছিল, যা আজ একাই ভেঙে গড়িয়ে মাটির সাথে মিশে গেছে মায়ের এই অবস্থা দেখে। ইমা মায়ের পাশে একটা চেয়ার টেনে এনে বসে পড়ে। কাপা হাতে মায়ের হাতটা নিচের হাতের মুঠোয় নেয়। ধীর গলায় বলে, কেন এমন করলে মা? কেন তোমার অসুখের কথা কাউকে জানতে দিলে না? কেন মা?
একবার আমার কথা মনে পড়লো না? বাবা তো বুঝ হওয়ার আগেই ছেড়ে চলে গেছে। আজ তুমিও আমার সাথে এমন করলে। আমি তো অভিমান করেছিলাম শুধু, তাই এত বড় শাস্তি তুমি আমাকে কিভাবে দিতে পারো মা? ইমা থেমে থেমে বলছে আর কাঁদছে। ইমার চোখের পানি তাহেরার হাতে পড়তেই পিটপিট করে তাকায় তাহেরা। পাশে মেয়েকে দেখে খুশিতে চোখ চকচক করে ওঠে তার। ভাঙা গলায় বলল, ইমা। ইমা মায়ের গলা শুনে চমকে তাকায় মায়ের দিকে। তাহেরাকে তাকাতে দেখে জড়িয়ে ধরে আবার কেঁদে দেয়। একদিন খা খা করতে থাকা বুকটা শান্তি পায় তাহেরার। ইমাও আজ এক যুগ পর নিজের মায়ের মা মা গন্ধ পেল আবার। তাহেরা আগের মতো ভাঙা গলায় বলল, কি হয়েছে, কাঁদছিস কেন? ইমা অভিযোগের স্বরে বলল, তোমার অসুখের কথা কেন কাউকে বলোনি মা? তাহেরা জোর করে হেসে বলল, তোর বাবাকে এখনো আগের মতোই ভালোবাসি রে মা। তার কাছে যাওয়ার সুযোগ পেয়ে হারাতে চাইনি। তৌহিদুর অনেক ভালো মানুষ, তবে আমি তাকে কখনো মন থেকে মেনে নিতে পারিনি, ভুলতে পারিনি তোর বাবাকে, তাই তার থেকে দূরে থেকেছি। তিনি তোকেও অনেক ভালোবাসে, বারবার তোকে নিতে পাঠিয়েছে, কিন্তু তুই তো আমাকে দেখলেই মুখ ফিরিয়ে নিতি, তাই কখনো বলার সাহস হতো না আমার সাথে ওই বাড়িটায় যেতে। যেবার তৌহিদুর নিজেই তোকে আনতে গেল, তুই অপমান করে তাড়িয়ে দিয়েছিলি। সেদিন খুব কষ্ট পেয়েছিল, পারলে একবার মাপ চেয়ে নিস তার কাছে। ইমা শব্দ করে কেঁদে উঠে বলল, আমাকে ক্ষমা করে দাও মা, মাফ করে দাও। এভাবে আমাকে ইতিম করে যেও না মা। ইমা শব্দ করে কেঁদে ওঠায় নার্স এগিয়ে এসে জোর করে ইমাকে বাইরে বের করে দিল। ইমা বাইরে এসে দেখে তৌহিদুর রহমান দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে আছে। আরমান, কথা আর মনিও এসেছে। মনিকে দেখতেই ইমার চোখে রক্ত উঠে গেল। এই মহিলার জন্য ইমা তার মায়ের থেকে দূরে সরে গেছে। বুঝতে শেখার পর থেকে মায়ের নামে বিষ ঢেলে গেছে ইমার কানে। সেসব শুনে পাহাড় সমান অভিমান জমেছিল ইমার মনে, তাই আজ আর তার মায়ের এমন দশা। আপনি কেন এসেছেন এখানে? শান্তি হয়নি আমার মাকে এই অবস্থায় দেখে। আজ শুধু আপনার জন্য আমার মায়ের এমন অবস্থা। আপনি আমার মাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। ইমা, এটা কি ধরনের অসভ্যতামি? তুই মায়ের সাথে কিভাবে কথা বলছিস? একদম চুপ মিস্টার আরমান মাহমুদ। ভাববেন না আপনার রাগ দেখে আমি ভয়ে গুটিয়ে যাব। এখন আমি আপনার বা আপনার বাবার টাকায় খাইও না, পড়িও না, তাই আমার সাথে গলা নামিয়ে কথা বলুন মিস্টার আরমান। ইমা চোখের পানি মুছছে আর এসব বলছে। তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সবাই, আর সবচেয়ে অবাক হয়েছে আরমান। যে মেয়ে তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না, সে মেয়ে আজ তার সাথে এভাবে কথা বলছে। ব্যাপারটা হজম হচ্ছে না আরমানের। ইয়াদ ইমার কাছে গিয়ে বলল, এবার শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ইমা ইয়াদের দিকে তাকিয়ে কেঁদে দিল আর বলল, কিছু ঠিক হবে না। আপনি জানেনই না এই মহিলার জন্য আমি প্রতিনিয়ত আমার মাকে দূরে ঠেলে দিয়েছি, আর তাতে আমার মা ডুকরে ডুকরে কেঁদেছে দিনের পর দিন। ইমা কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়ে যেতে নিলে আরমান ধরার জন্য আগাতেই ইয়াদ খপ করে ধরে নেয়। ইয়াদের বুকে মাথা এলিয়ে দেয় ইমা, আর তাতে ইয়াদ তাকে শক্ত করে জড়িয়ে ধরে। দৃশ্যটা দেখে আরমানের মনে তীরের মতো আঘাত করলো। নিজেকে ধিক্কার দিতে লাগলো। এতদিন পর ইমার সাথে কথা বলল, তাও সে রেগে কথা বলল তার সাথে। ইয়াদ একটা কেবিন বুক করে ইমাকে শুইয়ে দিল। অতিরিক্ত কান্নাকাটির ফলে সেন্সলেস হয়ে গেছে, তাই এখন ঘুমের মেডিসিন আর স্যালাইন দিয়ে রাখা হয়েছে। ইয়াদ ইমাকে রেখে ইমার মায়ের অপারেশনের জন্য নিজের যথাসাধ্য চেষ্টা করতে লাগলো। রনি তো চলে এসেছে ইয়াদের ফোন পেয়ে। সব বড় বড় ডক্টরদের সাথে যোগাযোগ করছে ইয়াদ নিজেই। 4 ঘন্টা পর তাহিরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তার একটু পরই ইমার ঘুম ভেঙে যায় নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। মায়ের কথা মনে পড়তেই ইমা হাতের ক্যানেলা টেনে ছিঁড়ে বাইরে বের হয়ে যায়। ইয়াদ অপারেশন থিয়েটারের বাইরে চেয়ারে আছে মাথা নিচু করে। ইমা ইয়াদের কাছে গিয়ে ফ্লোরে হাঁটু মুড়ে বসে বলে, আমার মা কোথায়? আমার মা? ইয়াদের দিকে তাকিয়ে চমকে ওঠে। হাত থেকে কলকলিয়ে রক্ত বের হচ্ছে। ইয়াদ ইমার হাত চেপে ধরে ধমক দিয়ে বলে, পাগল হয়ে গেছো তুমি? কেন খুলছো কিভাবে? রক্তের বন্যা বেয়ে যাচ্ছে তো।
ইয়াদের কথা ইমার কানে যাচ্ছে না। সে বারবার জিজ্ঞেস করছে আমার মা কোথায়। ইয়াদ জোরে ধমক দিয়ে চুপ করায় ইমাকে। নার্স ডেকে এনে হাতে ওয়ান টাইম টেপ লাগিয়ে দেয়। তারপর ইমা পড়ছে তার খুব খারাপভাবে। ইয়াদ অপারেশন থিয়েটারের দিকে দেখিয়ে বলে, অপারেশন চলছে, তারপর তোমার মা একদম ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এবার চোখ খুশিতে চকচক করে উঠলো আমার এই কথায়। আমার মা সত্যি ঠিক হয়ে যাবে? ইয়াদ ইশারায় হ্যাঁ বোঝালে ইমা আবার বলে, মা একবার ঠিক হয়ে গেলে আর কখনো রাগ করবো না, কখনো না। সব সময় মায়ের খেয়াল রাখবো, বাবাকে মিস করতেই দিব না। তাই মা আমাকে রেখে বাবার কাছে চলে যেতে চাইবে না। ইমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইয়াদ। ইমাকে এখন একটা 5 বছরের বাচ্চার মতো লাগছে। দূর থেকে তৌহিদুরও তাকিয়ে আছে ইমার দিকে। ইমার তাহিরকে কখনো আলাদা চোখে দেখেনি তৌহিদুর রহমান। বলতে গেলে সব সময় ইমাকে বেশি ভালোবেসেছে। তাহিরাকে বিয়ের আগে দেখেছিল তৌহিদুর, ভালো লেগে যায় তাকে, তাই বিয়ের প্রস্তাব দেয় তাহিরার বাড়িতে। তৌহিদুর সরকারি চাকরি করে, তাই তাহিরার বাবা মানা করার সুযোগ পায়নি। কিন্তু বিয়ের আগেই তাহিরা পালিয়ে গেল ইমরুলের সাথে। অনেক বেশি কষ্ট পেয়েছিল তৌহিদুর, তাই আর বিয়েও করেনি। তার কয় বছর পর তাহিরার সাথে আবার দেখা হয়। তবে তাহিরার কোলে ছিল ছোট্ট পরী ইমা। ইমরুলের মৃত্যুর কথা শুনে অনেক খারাপ লেগেছিল তৌহিদুরের। সবচেয়ে খারাপ লাগে ইমার দিকে তাকালে। বাবা কি জিনিস বোঝার আগেই মেয়েটা বাবা হারালো। মূলত ইমার কথা চিন্তা করেই তাহিরাকে বিয়ে করতে চায় তৌহিদুর। আর তাছাড়া তাহিরাকেও সে আগে থেকেই ভালোবাসত। সবাই রাজি হলেও তাহিরা রাজি হয় না বিয়েতে। এভাবে কেটে যায় 1 বছর। তারপর কি হয়েছিল তৌহিদুরও জানে না। হঠাৎ করেই তাহিরা রাজি হয়ে যায় বিয়েতে। বিয়েটাও হয়ে যায়, কিন্তু তাহিরা কিছুতেই মেনে নিতে পারেনি তৌহিদুরকে। তৌহিদুর ভেবেছিল একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। তাহিরের জন্মের পর তাহিরকে মেনে নিলেও তৌহিদুরকে মানতে পারে না তাহিরা। মাঝে ইমাকে দূরে পাঠাতে হয়। অনেক চেষ্টা করেও তৌহিদুর তাহিরার মনে জায়গা করতে পারেনি। তাই একসময় হাল ছেড়ে দেয় তৌহিদুর। কারণ সম্পর্কটা ভালোবাসা না হলেও সে কখনো তিক্ততার সম্পর্ক বানাতে চায়নি। তাই চাইবে ভাবতে পারেনি তৌহিদুর। আজ বড্ড আফসোস হচ্ছে, কেন তাহিরাকে নিজের মতো চলতে দিয়েছিল। আজ সে না হতে পেরেছে তাহিরার স্বামী, আর না হতে পেরেছে ইমার বাবা। তাহিরার সাথে সম্পর্কটা তিক্ততার হতে না দিলেও ইমার সাথে তার সম্পর্কটা যে তিক্ততায় ডুবে গেছে সেটা বুঝতে বড্ড দেরি করে ফেলেছিল তৌহিদুর। তাহিরের বয়স 5 বছর হতেই তৌহিদুর তাহিরাকে বলেছিল, মেয়েটার কতদিন অন্যের বাড়িতে থাকবে, আমার এত বড় বাড়ি থাকতে। তুমি ইমাকে বাড়ি নিয়ে এসো, মেয়েটাও এখন বড় হচ্ছে, অন্যের বাড়িতে থাকা ভালো দেখায় না। তাহিরা কি বলবে ভেবে পায় না, কারণ সে অনেকবার গিয়েছে ইমাকে আনতে, কিন্তু ছোট্ট ইমা তাকে এভাবে বলতে পারে কল্পনাও করেনি তাহিরা। তাই রাগ করে বলল, আমি যেতে পারবো না, আপনার মেয়েকে আপনার দরকার হলে নিচে যান। সত্যি গিয়েছিল সে ইমাকে আনতে, কিন্তু ইমা তাকে যা বলেছিল তাতে সে চোখের পানি আটকে রাখতে পারেনি। আর কখনো চায়নি ইমার সামনে। তৌহিদুর অতীতে বিচরণ করেছিল, পাশেই বসে আছে তাহির। তাহির চমকে উঠে বলল, আপু, ডক্টর বের হয়েছে। তাহিরের কথায় সবাই তাকালো অপারেশন থিয়েটারের দিকে। মুখ কালো করে বের হয়ে এসেছে ডক্টর। ডক্টরের মলিন মুখ দেখে কলিজা কেঁপে উঠল ইমার আর তৌহিদুরের।